জহিরউদ্দিন মুহাম্মদ বাবর তিনি ছিলেন তুর্কি মোগল বংশোদ্ভূত এক শাসক। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা শুধু স্থাপত্য নয়, বরং রাজনীতি, সমাজ এবং ধর্মীয় পরিচয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল মুঘল সম্রাট বাবর এবং অযোধ্যার বাবরি মসজিদকে ঘিরে গড়ে ওঠা ইতিহাস। আজ আমরা নিরপেক্ষভাবে জানব এই ইতিহাসের মূল উপাদানগুলো। আপনাদের সাথে আমি আছি আব্দুর রহিম, আর আপনারা দেখছেন আরো জিরো। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর জন্ম 1483। তিনি ছিলেন তুর্কি মুঘল বংশোদ্ভূত এক শাসক। তার বংশ পরিচয় দুই দিকেই শক্তিশালী। পিতৃকুল থেকে তিনি তৈমুরের বংশধর, মাতৃকুল থেকে চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খানকে আপনারা সবাই চিনে থাকবেন, তিনি মঙ্গল সাম্রাজ্যের প্রধান নেতা ছিলেন। জহিরউদ্দিন মধ্য এশিয়ার ফারগানা উপাত্ত থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হলেও শুরুটা ছিল চ্যালেঞ্জে ভরা। বিভিন্ন সামরিক সংঘর্ষ, রাজ্যের চাপ এবং ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে তাকে বারবার নতুন পথ খুঁজতে বাধ্য হয়েছে। অবশেষে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। এখান থেকেই শুরু হয় উপমহাদেশের মুঘল অধ্যায়, যা পরবর্তী শতাব্দীগুলোতে রাজনীতি, সংস্কৃতি এবং স্থাপত্য গভীর প্রভাব ফেলে। ভারতে মুঘল প্রভাব বিস্তারের সময় বাবরের অন্যতম সেনাপতি ছিলেন মীর বাকি। বহু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে 1528 থেকে 1529 সালে তার সময়ে অযোধ্যায় একটি মসজিদ নির্মিত হয়, যা পরবর্তীতে বাবরি মসজিদ নামে পরিচিত হয়। মসজিদটি ছিল 3 গম্বুজ বিশিষ্ট এবং দীর্ঘ সময় ধরে এটি স্থানীয় মুসলিমদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মসজিদ নির্মাণের তারিখ ও নির্মাতার নাম নিয়ে বিভিন্ন গবেষণা থাকলেও সেই সময়ে সকল রেকর্ডে সবাই একমত নয়। এর ফলে বাবরি মসজিদ সম্পর্কে কিছু ঐতিহাসিক বিতর্ক আজও আলোচনায় থাকে। তবুও এটি অযোধ্যার অন্যতম পুরনো স্থাপনার মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল। বাবরি মসজিদ নিয়ে বিতর্কের সূচনা 1853 সালে, যা মসজিদ নির্মাণে প্রায় 325 বছর পর। এই দীর্ঘ সময়ে কোনো ধর্মীয় নথি, রাজকীয় ফরমান কিংবা ঐতিহাসিক দলিলে মসজিদটির বিরুদ্ধে কোনো আপত্তির অস্তিত্ব ছিল না। মুঘল সম্রাট বাবরের আমলে নির্মিত এই মসজিদটি শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানদের উপাসনালয়ের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু 1853 সালে প্রথমবারের মতে কিছু হিন্দু গোষ্ঠী দাবি তোলে যে এই স্থানটি ভগবান রামলালার জন্মস্থান ছিল এবং মসজিদটি একটি মন্দির ভেঙে নির্মিত। এই দাবির পক্ষে তখন কোনো সমসাময়িক ঐতিহাসিক প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবুও ব্রিটিশ শাসন আমলে বিভাজন করে শাসন নীতির অংশ হিসেবে বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে। এর ধারাবাহিকতায় সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে, যা শেষ পর্যন্ত 1859 সালে এক প্রশাসনিক সিদ্ধান্তে গিয়ে ঠেকে। সে সময় ব্রিটিশ প্রশাসন মসজিদের প্রাঙ্গণে বেড়া স্থাপন করে। ভেতরের অংশ মুসলমানদের উপাসনালয়ের জন্য এবং বাইরের অংশ হিন্দুদের উপাসনালয়ের জন্য নির্ধারিত হয়। এভাবে একটি স্পষ্ট অন্যায়কে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে স্বাভাবিক করে তোলা হয়। পরবর্তী 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই স্থানটি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের নিজ নিজ ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহার করে আসতে থাকে। 1949 সালে সেই অন্যায় আরও ভয়াবহ রূপ নেয়। মসজিদের ঠিক বাইরে হিন্দু সংগঠনের অখিল ভারতীয় রামায়ণ মহাসভার আয়োজন করে। এটি বিরতিহীন 9 দিনের একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানের শেষ 22-23 ডিসেম্বর 1949 গভীর রাতে 50 থেকে 60 জনের একটি দল মসজিদে প্রবেশ করে এবং সেখানে একটি রামের মূর্তি রেখে আসে। 23 ডিসেম্বর সকালে অনুষ্ঠানের আয়োজকরা হিন্দু ভক্তদের মসজিদে আসতে বলেন। হাজার হাজার হিন্দু স্থানটি পরিদর্শন করা শুরু করে। সরকার মসজিদটিকে একটি বিতর্কিত এলাকা হিসেবে ঘোষণা করে এবং এর গেটে তালা লাগিয়ে দেয়। বাবরি মসজিদে প্রবেশ সকল জনগণের জন্য নিষিদ্ধ থাকে। 22 ডিসেম্বর এশার সালাত ছিল বাবরি মসজিদের ভিতরে সর্বশেষ সালাত আদায়। এভাবে 43 বছর চলতে থাকে আইনি লড়াই। পরবর্তীতে 1900 শতকের শেষ দিকে অযোধ্যার একটি স্থাপনকে ঘিরে ধর্মীয় দাবি দেওয়া সামনে আসতে শুরু করে। হিন্দু পক্ষ দাবি করে এটি রাম জন্মভূমির স্থান, আর মুসলিম পক্ষ এটিকে ঐতিহাসিক মসজিদ হিসেবে ধরে রাখে।
সময়ের সাথে সাথে বিষয়টি শুধু স্থানীয় দাবি নয়, বরং জাতীয় রাজনীতি, পরিচয়বোধ এবং আইনি আলোচনার কেন্দ্রে পরিণত হয়। কট্টরপন্থী হিন্দু পরিষদ ও সহযোগী সংগঠনের কর্মীরা একের পর এক আন্দোলনের ডাক দিতে থাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস, ভারতীয় জনতা পার্টি, বিজেপি এর শীর্ষ কিছু নেতারা। আন্দোলনের স্রোত থামতে না দেওয়া, আন্দোলনকে টানা এগিয়ে নেওয়া, রাজপথে লাগাতার উত্তাপ ধরে রাখা এবং সামনে দাঁড়িয়ে সংঘাতের নেতৃত্ব দেওয়ার প্রধান মুখ ছিলেন লালকৃষ্ণ আদভানি। তিনি বিজেপি এর শীর্ষ নেতাদের মধ্যে একজন ছিলেন। 6 ডিসেম্বর 1992। আন্দোলন তখন সহিংসতায় রূপ নিয়েছে। সকাল থেকেই অযোধ্যা উত্তাল। লক্ষাধিক জনতার স্লোগানে পরিস্থিতি দ্রুত হাতছাড়া হয়ে যায়। সকাল 10:30। বিজেপি এবং ভিএইচপি নেতারা মঞ্চে ভাষণ দেওয়া শুরু করে। মঞ্চ থেকে উস্কানিমূলক ভাষণ উত্তেজনাকে চূড়ান্ত পর্যায়ে ঠেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপুর 12টা বাজার সাথে সাথেই করসেবকরা নিরপেক্ষ বেষ্টনী ভেঙে গম্বুজের দিকে দৌড়াতে শুরু করে। দুপুর 1:55 প্রথম গম্বুজটি ভেঙে পড়ে। এই সময়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ হস্তক্ষেপ করার চেষ্টা করলেও তারা বেশি সামনে এগোতে পারেনি। বিকেল 4:50 মসজিদের তৃতীয় ও শেষ গম্বুজটি সম্পূর্ণ ধসে পড়ে। সন্ধ্যা নামার আগেই অযোধ্যা সাক্ষী হয় এক ঐতিহাসিক ধ্বংসযজ্ঞের। সন্ধ্যা 7টা ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে একটি অস্থায়ী মন্দির তৈরির কাজ শুরু করে। এই ধ্বংসযজ্ঞের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যার ফলে কমপক্ষে 2 থেকে 3 হাজার লোক মারা যায়। পাকিস্তান এবং বাংলাদেশেও হিন্দুদের বিরুদ্ধে প্রতিশোধনমূলক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ভারত জুড়ে শুরু হয় এক গভীর অস্থিরতার অধ্যায়। শুধু একটি স্থাপনা ধ্বংস নয়, এই দিনটি ভারতের ধর্মীয় নিরপেক্ষ কাঠামো, আইন শাসন এবং একসঙ্গে বসবাসের ধারণাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ঘটনার পরপরই কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের রাজ্য সরকারকে ভেঙে দেয় এবং তদন্তের ঘোষণা দেয়। গঠিত হয় লিবারহান কমিশন, যার কাজ ছিল এই ধ্বংসযজ্ঞ কিভাবে ঘটে, কারা দায়ী এবং প্রশাসনিক ব্যর্থতা কোথায় ছিল তা খতিয়ে দেখা। দীর্ঘ 17 বছর তদন্তের পর কমিশন জানায় এই ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিকভাবে সংগঠিত। কিন্তু আইনি লড়াই এখানেই শেষ হয়নি। বাবরি মসজিদ, রাম জন্মভূমি নিয়ে বিতর্ক বছরের পর বছর চলতে থাকে। আদালতের কাঠগড়ায় একের পর এক শুনানি, রায়, আপিল সব মিলিয়ে এটি পরিণত হয় ভারতের ইতিহাসের অন্যতম দীর্ঘ ও সংবেদনশীল বিচারিক প্রক্রিয়া। শেষ পর্যন্ত 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় দেয়। রায়ে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং একই সঙ্গে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই বিকল্প জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই রায়কে কেউ দেখছে ঐতিহাসিক সমাধান হিসেবে, আবার কেউ দেখছে ন্যায় বিচারের একটি জটিল আপোষ হিসেবে। আজও বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি ভারতীয় সমাজে গভীরভাবে রয়ে গেছে। এটি শুধু একটি ধর্মীয় সংঘাতের গল্প নয়, এটি রাজনীতি, পরিচয়, ক্ষমতা এবং ইতিহাসের ব্যাখ্যা নিয়ে চলমান এক লড়াইয়ের প্রতীক। 2019 সালে ঐতিহাসিক রায়ের পরেও প্রশাসনিক প্রক্রিয়া ও নকশা সংশোধনের কারণে নির্মাণ কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে বাবরি মসজিদ স্মৃতিতে ধরে রাখার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে দাবি ও উত্তেজনা দেখা গেছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ও সাম্প্রতিক ঘটনা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নেওয়া একটি প্রকল্প। 2025 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটি ধারণ করে মুর্শিদাবাদে একটি নতুন মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই উদ্যোগটি কোনো সরকারি বা আদালতের নির্দেশিত সমাধান ছিল না, বরং এটি ছিল একটি প্রতীকী স্থাপনা। এই প্রকল্পের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ হুমায়ুন কবির, সাবেক এমএলএ। তিনি এই উদ্যোগকে একটি সামাজিক ও আবেগীয় দায়বদ্ধতা হিসেবে বর্ণনা করেন। যদিও এই সিদ্ধান্তের কারণে তাকে রাজনৈতিকভাবে কিছুটা চ্যালেঞ্জ ও সাংগঠনিক দরবদরের সম্মুখীন হতে হয়। মূলত এটি বাবরি মসজিদের আদলে বা স্মৃতিতে তৈরি একটি ব্যক্তিগত ও স্থানীয় উদ্যোগ, যা আবারও প্রমাণ করে ভারতীয় উপমহাদেশে এই মসজিদটি কেবল একটি ভবন নয়, বরং একটি গভীর আবেগ ও ইতিহাসের নাম।
বাবর এবং বাবরি মসজিদ সম্পর্কিত ইতিহাস কেবল একটি স্থাপনা নিয়ে নয়, এটি উপমহাদেশের রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মীয় পরিচয়ের জটিল একটি অধ্যায়, যা আমাদের অতীত এবং বর্তমানকে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস জানা আমাদেরকে আরও পরিপক্ক, আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে।